আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা রবি এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই সাথে Q3 2024 এর ডেটা অনুযায়ী এই স্টকটার ইকুইটি ভ্যালুয়েশন করব। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা এই ভিডিওর কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়া আছে যেগুলো কিন্তু সবগুলাই রিসেন্ট টাইমে আপলোড দেওয়া হয়েছে এবং এছাড়াও কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের একটা অ্যানালাইসিস দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে অনায়াসেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো পরামর্শ দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক ভিডিওতে চলে আসি। আমরা আজকে যে স্টকটার অ্যানালাইসিস করব সেটা রবি। এই স্টকটার কোম্পানির নেম রবি এশিয়াটা পিএলসি এবং এটা 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর এটা বাজারে টেলিকমিউনিকেশন সেক্টরে লিস্টেড একটা স্টক এবং এটি কিন্তু এ ক্যাটাগরির একটি স্টক। আর আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি সেক্ষেত্রে এর স্পন্সর বা ডিরেক্টরদের কাছে আছে 90% স্টক এবং ইনস্টিটিউট হোল্ডিংসে আছে 1.93% স্টক। এছাড়াও ফরেন হোল্ডিংসে এই কোম্পানিটার কোনো স্টক নাই। আর পাবলিক হোল্ডিংসে আছে 8.07%। তো এই কোম্পানিটার যদি শেয়ার হোল্ডিংস প্যাটার্ন নিয়ে একটু কমেন্ট করি সেক্ষেত্রে আসলে স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসটা খুবই ভালো আছে। আর ইনস্টিটিউট এবং ফরেন হোল্ডিংসটা তুলনামূলক কম, যেখানে কিন্তু ফরেন হোল্ডিংস নাই একদম। সে তুলনায় পাবলিক হোল্ডিংস একটু বেশি। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু এর ফরেন হোল্ডিংস এবং ইনস্টিটিউট হোল্ডিংস আর একটু বেশি থাকার কথা ছিল। তো কি কারণে নাই এটা হয়তো আমরা অ্যানালাইসিস দেখলে ফাইন্ড আউট করতে পারবো আশা করতেছি। যাই হোক আমরা ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা একটু যদি দেখে নেই সেক্ষেত্রে এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার আছে 10% এবং এর অথরাইজড ক্যাপ 6,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 5,237 কোটি টাকা এবং এর মার্কেট ক্যাপ 13,828 কোটি টাকা। এবং বাজারে এই কোম্পানিটার 523 কোটি বা অলমোস্ট 524 কোটি শেয়ার সার্কুলেটেড আছে। আর আমরা যদি এর বেসিক বিজনেস ম্যাট্রিক্সটা দেখি সেক্ষেত্রে এদের এমপ্লয়ি রয়েছে 1,446 জন এবং এদের আনঅডিটেড পি বর্তমানে 26.2 এবং অডিটেড পি 44.1। আর এনএভি 12 টাকা 76 পয়সা। আর এনএভি টু প্রাইস 2.07x, দ্যাট মিনস এই কোম্পানিটার যে এনএভি তার 2.07x বা টাইমসে সে বাজারে ট্রেড হচ্ছে। তো এই কোম্পানিটার এনএভি 12.76 এবং তার কারেন্ট প্রাইস 26.40। তো তার মানে কিন্তু সে তার এনএভি ডাবলের চাইতে একটু বেশি দামে ট্রেড হচ্ছে। আর আমরা যদি এই কোম্পানিটার 52 এর প্রাইস রেঞ্জটা দেখি সেক্ষেত্রে এটা হলো লো রেঞ্জ আর এটা হলো হাই রেঞ্জ। সো এই কোম্পানিটা মাঝামাঝির চাইতে একটু নিচে একটা জায়গায় অবস্থান করতেছে, কারণ তার 52 এর লো 20 টাকা 30 পয়সা এবং 52 এর হাই 35 টাকা 90 পয়সা। আর যেখানে তার কারেন্ট প্রাইস 26 টাকা 40 পয়সা। সো সে কিন্তু তার মিড লেভেলের চাইতে একটু নিচে অবস্থান করতেছে। আর এই কোম্পানিটার ইপিএস 61 পয়সা, তার পি রেশিও 26.20 এবং এই কোম্পানিটার এনএভি 12.76 টাকা, তার এনএভি টু প্রাইস 2.1x। তো এই ভিডিওতে আমরা মূলত এই স্টকটার বা এই কোম্পানিটার সেপ্টেম্বর 2024-এর ডেটা অনুযায়ী তার অ্যানালাইসিস করব, যেটা তার জন্য থার্ড কোয়ার্টার এবং এর লাস্ট ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর 2023-এ। তো আমরা শুরুতেই চলে আসি তার ব্যালেন্স শিটের ডেটায়। তো ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার টোটাল অ্যাসেট রয়েছে 21,354 কোটি টাকার, যার মধ্যে তার টোটাল কারেন্ট অ্যাসেট রয়েছে 1,706 কোটি টাকা এবং এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিস রয়েছে 14,799 কোটি টাকার। এর মধ্যে তার কারেন্ট লায়াবিলিটিস 7,801 কোটি টাকা। আর এই কোম্পানিটার ডেট রয়েছে বা লোন রয়েছে 1,287 কোটি টাকার। এর টোটাল ইকুইটি রয়েছে 6,555 কোটি টাকা। আর এছাড়াও এই কোম্পানিটার পিপিইতে বরাদ্দ আছে 14,889 কোটি টাকা, তার ইনভেন্টরিতে আছে 26 কোটি টাকা এবং রিটেইনড আর্নিংস 650 কোটি টাকা। টোটাল রিসিভেবলস 855 কোটি টাকা। আর এই কোম্পানিটা যদি লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি মিলিয়ে বলি সেক্ষেত্রে তার রয়েছে 21,354 কোটি টাকার লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি। আর এই কোম্পানিটার কারেন্ট রেশিও হলো 0.1x, দ্যাট মিনস এই কোম্পানিটার বর্তমানে যে কারেন্ট লায়াবিলিটিস আছে তার 0.1 টাইমস তার টোটাল কারেন্ট অ্যাসেটস রয়েছে। তো এই জায়গাটায় কিন্তু এই কোম্পানিটার খুবই উইক একটা ফাইন্যান্সিয়াল পজিশনে পরিচয় দিচ্ছে, কারণ তার টোটাল কারেন্ট অ্যাসেটের চাইতে অনেক বেশি পরিমাণ তার কারেন্ট লায়াবিলিটিস রয়েছে, যেটা কিন্তু আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি।
আমরা যদি তার টোটাল অ্যাসেটস এর গ্রাফটা দেখি, তো এই ক্ষেত্রে আসলে এই কোম্পানিটা যেহেতু বাজারে লিস্টেড হয়েছে 2020-21 বা 22-এর একটা সময়ের দিকে, তো এই কোম্পানির আগের ডেটাগুলো পাওয়া যায় নাই। সো আমরা আসলে তার যেই 6 বছরের ডেটা অ্যাভেলেবল এখন পর্যন্ত কারেন্ট ইয়ার সহ, তো এই 6 বছরের ডেটা নিয়েই মেইনলি আজকের অ্যানালাইসিসটা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এর টোটাল অ্যাসেটস এর যেই ট্রেন্ডটা, এটা কিন্তু মোটামুটি অ্যাসেটস এর ট্রেন্ডটা আসলে মোটামুটি বেড়েছে আসলে ডিসেম্বর 2019 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। আর তার টোটাল লায়াবিলিটিস যদি বলি, সো তার টোটাল অ্যাসেটস এর তুলনায় আমার ধারণা যে তার টোটাল লায়াবিলিটিস অনেক বেশি বেড়েছে। কারণ এইখানের এই যে ফার্স্ট যে বারটা, এইবারের চাইতে এইবারের গ্যাপটা যতটুকু, সেইখানে কিন্তু এইবারের চাইতে এইবারের গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে। সো তুলনামূলকভাবে তার টোটাল অ্যাসেটস এর চাইতে তার টোটাল লায়াবিলিটিসটা বেড়েছে, এরকমটাই আমার মনে হচ্ছে। আর তার টোটাল ইকুইটি যদি দেখি, সো লাস্ট 5 বা 6 ইয়ার্সে তার ইকুইটি কিন্তু বাড়ে নাই, বরং কিন্তু এই বছরের চাইতে দেখতে পাচ্ছি যে 2022-এর চাইতে 23-এ তার ইকুইটি কমেছে, এবং 24-এ এখন পর্যন্ত কম আছে, বাট এটা হয়তো বা আগের লেভেলে আশেপাশে থাকতে পারবে, বাট স্টিল কমার দিকেই একটা টেন্ডেন্সি রয়েছে। সো তার ইকুইটি কিন্তু, এই কোম্পানিটা কিন্তু তার ইকুইটি তেমন একটা বাড়াইতে পারে নাই। আর আমরা যদি তার কোয়ার্টারলি আর্নিংসের ডেটাটা দেখি, সো এই ক্ষেত্রে এই পাঁচটায় আমরা এই কোয়ার্টারটা বা সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটা দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর কোয়ার্টারে এই কোম্পানিটার রেভিনিউ ছিল 2,474 কোটি টাকা, এবং তার অপারেটিং প্রফিট ছিল 596 কোটি টাকা, আর তার নেট প্রফিট ছিল 188 কোটি টাকা। তো আমরা যদি এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন দেখি, যেটা 24.09%, আর নেট প্রফিট মার্জিন 7.63%। তো আমি বলবো এই কোম্পানিটার আসলে নেট প্রফিট মার্জিন খুব একটা স্যাটিসফ্যাক্টরি না। কারণ জিপির ক্ষেত্রে যদি আমরা বলি, জিপির কিন্তু নেট প্রফিট মার্জিন অন অ্যাভারেজ 20% প্লাস। তো সেই হিসাবে কিন্তু এই কোম্পানিটা জিপির চাইতে এই জায়গাটায় হাফ বা তার চাইতে বেশি পিছিয়ে আছে, এরকমটাই মনে হচ্ছে। যাই হোক, তার যদি রেভিনিউ গ্রোথটা দেখি, রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি -2.72%। তো তার আগের বছরের সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় -2.72% রেভিনিউ গ্রোথ কমেছে। সো এটা মোটামুটি স্বাভাবিক, কারণ আমাদের যে সেপ্টেম্বর কোয়ার্টার, এই কোয়ার্টারে আমরা দেখেছি যে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল বেশ কিছু দিনের জন্য। তো সেই কারণে হয়তো তার রেভিনিউ কমেছে, এটা আমরা মোটামুটি স্বাভাবিক বা এক্সেপশনাল একটা কেস হিসেবে ধরে নিচ্ছি। এবং তার অপারেটিং প্রফিট গ্রোথটা যদি দেখি, তো এই কোম্পানিটার অপারেটিং প্রফিট গ্রোথ ছিল 27.52%। এটা আবার মোটামুটি ভালো মনে হচ্ছে, কারণ রেভিনিউ গ্রোথ মাইনাস থাকার পরেও সে তার অপারেটিং প্রফিটের গ্রোথটা পজিটিভ, এবং সেটা কিন্তু অলমোস্ট 30%-এর কাছাকাছি নিয়ে যেতে পেরেছে। তো এই জায়গাটায় বেশ ভালো করেছে, এরকমটাই বলা যায়। আর তার নেট প্রফিটের গ্রোথটা যদি বলি, নেট প্রফিটের গ্রোথও 83%। তো এইটাও আসলে বেশ ভালো করেছে। তো এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার 9 মাসের ডেটা দেখব। 9 মাসের ডেটাতে আমরা যদি শুরুতেই দেখি রেভিনিউ ডেটা, রেভিনিউতে দেখতে পাচ্ছি যে 9 মাসে বা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই কোম্পানিটার রেভিনিউ ছিল 7,594 কোটি টাকা, এবং তার অপারেটিং প্রফিট ছিল 1,565 কোটি টাকা, আর নেট প্রফিট ছিল 402 কোটি টাকা। আর এর অপারেটিং প্রফিট মার্জিন 20.61%, আর নেট প্রফিট মার্জিন 5.30%। সেই জায়গাটাও দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা নেট প্রফিট মার্জিন কিন্তু 9 মাসে আরো কমেছে। এটা বেশ অ্যালার্মিং, কারণ জিপি যদি আসলে অলমোস্ট বা অন এভারেজ যদি 20% প্লাস রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে তার নেট প্রফিট 4 ভাগের 1 ভাগ করতে পারতেছে কম্পেয়ার টু জিপি। এই জায়গাটায় আমি বলবো যে এই কোম্পানির ম্যানেজমেন্টের হয়তো আরো মনোনিবেশ করা উচিত। এবং আমি তাদের ফাইন্যান্সিয়াল ডেটা দেখে যেটা দেখেছি, যে তাদের হিউজ পরিমাণ অ্যাসেট লিজ নেওয়া আছে, যেটার কিন্তু ইন্টারেস্ট তাদের অনেক চলে আসতেছে, এবং সেই কারণেই কিন্তু তারা আসলে নেট প্রফিট মার্জিনে বা নেট প্রফিটে সেটার রিফ্লেকশন নিয়ে আসতে পারতেছে না। তারা যে রেভিনিউটা জেনারেট করতেছে সেটার রিফ্লেকশনটা, কারণ মাঝখানে তাদের ইন্টারেস্ট পে করতে হচ্ছে প্রচুর পরিমাণে। আর আমরা যদি তাদের রেভিনিউ গ্রোথ দেখি, রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারের 9 মাসের তুলনায় এই বছরের 9 মাসে 2.2% বেড়েছে রেভিনিউ। তো এটা খারাপ বলা যায় না, বাট রবির কিন্তু রেভিনিউ গ্রোথের জায়গাটা আরো বেশি জিপির তুলনায়, কারণ জিপি যেহেতু আসলে অলরেডি সে নাম্বার ওয়ান পজিশনে আছে টেলিকমিউনিকেশন সেক্টরে, এবং সে কিন্তু অনেক ক্লায়েন্টকে সার্ভ করতেছে। সো সে কিন্তু অনেকটা কাইন্ড অফ সিলিং লেভেলে চলে গেছে, বাট রবির কিন্তু স্কোপ আছে তার বিজনেসকে গ্রো করার। সেই হিসাবে আমি 2.2%-কে খুব একটা ভালো বলতে পারতেছি না 9 মাসে। বাট এই বছর তার এই 9 মাসের মধ্যে মানে 3 ভাগের 1 ভাগ, মানে এই 3 মাসে যেহেতু নেগেটিভ ছিল, তো এই হিসাবে আসলে এটা নিয়ে খুব সিরিয়াস হচ্ছি না আপাতত।
এটাকে আমি আপাতত মেনে নিচ্ছি। আর এর অপারেটিং প্রফিট গ্রোথটা যদি দেখি 38.66%, সো এটা কিন্তু লাস্ট 3 মান্থের তুলনায়ও বেটার। এই জায়গাটায় আমি বলবো যে এই কোম্পানিটার ম্যানেজমেন্ট ইমপ্রেসিভ কাজ করতেছে। এবং তার নেট প্রফিটের গ্রোথটা যদি দেখি, যেটাও 128.69%, সো এটাও কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। যাই হোক, তো আমরা এবার এই কোম্পানিটার আর্নিংসের অ্যানুয়ালাইজড ডেটাটা একটু দেখবো। অ্যানুয়ালাইজড ডেটা যদি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার এক্সপেক্টেড রেভিনিউ 10,126 কোটি টাকা, এবং সেই হিসাবে বর্তমানে যে 9 মাসের যে হিসাব, সেই হিসাবে তাদের আসলে অপারেটিং প্রফিট হতে পারে 2,087 কোটি টাকা, এবং নেট প্রফিট 537 কোটি টাকা। তো এখানে আসলে অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন নিয়ে নতুন করে বলার আসলে কিছু নাই, কারণ এটা যেহেতু 9 মাসের ডেটা থেকে অ্যানুয়ালাইজড করা হয়েছে, সো এইখানে আসলে এটা কিন্তু আসলে 9 মাসের মতোই রয়েছে। বাট আমরা এখানে যেটা দেখবো সেটা হলো 5 বছরের নেট প্রফিটের সিজিআর এবং 5 বছরের রেভিনিউ সিজিআর। তো শুরুতে যদি রেভিনিউ সিজিআর এ আসি, তো 5 বছরের রেভিনিউ সিজিআর এ দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার রেভিনিউ লাস্ট 5 ইয়ার্স ইয়ার অন ইয়ার বাড়তেছে 6.24%। তো এটা মোটামুটি ভালো মনে হচ্ছে। বাট এই কোম্পানিটা হয়তো তার মার্কেটটা আরেকটু স্ট্রংলি গ্র্যাব করতে পারে, যেহেতু সে এখনো মার্কেটে লিডিং পজিশনে পৌঁছায় নাই। সো তার আসলে রেভিনিউর জায়গাটাতে হয়তো আরেকটু ভালো করতে পারে, বাট এটাও কিন্তু খারাপ না, অবশ্যই এটা একটা ভালো নাম্বার। আর 5 বছরের নেট প্রফিটের সিএজিআর যদি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা লাস্ট 5 ইয়ার্স ইয়ার অন ইয়ার 99.72% করে নেট প্রফিট বাড়াতে পেরেছে। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, বা বেশ ইমপ্রেসিভ একটা নাম্বার। আর আমরা যদি তার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, তো রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা কিন্তু তার কস্ট অপটিমাইজ করতে পারতেছে, কারণ এইখানে যে গ্যাপটা, সেই তুলনায় কিন্তু এইখানের গ্যাপটা বড় হচ্ছে। সো এই কোম্পানিটার রেভিনিউ বাড়ানোর সাথে সাথে তার কস্টটা অপটিমাইজ করতে পারতেছে, একটা পজিটিভ সাইন। আর আমরা যদি তার নেট প্রফিট মার্জিনটা দেখি, সো এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন ছিল ইনিশিয়ালি আসলে মাইনাস ছিল, দেন 3%-এর মতো হয়েছে, তারপর আবার 1%-এর নিচে চলে এসেছে। এখন আবার লাস্ট 3 ইয়ার্স কিন্তু এই কোম্পানিটা তার নেট প্রফিট মার্জিনটা বাড়াতে সক্ষম হচ্ছে, যেটা 5.3%। আমি বলবো সেই হিসাবে আসলে এই জায়গাটায় এই কোম্পানিটা অবশ্যই ইমপ্রুভ করতেছে, বা একটা ট্রেন্ড এখানে ক্রিয়েট করার চেষ্টা করতেছে তার নেট প্রফিট মার্জিনটা ইনক্রিজ করার। তো এই ট্রেন্ডটা যদি সে কন্টিনিউ করতে পারে সেটা ভালো হবে। বাট স্টিল এই নাম্বারটা কিন্তু কোনোভাবেই স্যাটিসফ্যাক্টরি না, কারণ অ্যানুয়ালাইজড নেট প্রফিট মার্জিন আমরা দেখতে পাচ্ছি 5%, যেখানে কিন্তু জিপির 20% প্লাস। এটা কিন্তু আসলে জিপির চাইতে 4 গুণ বা 4 ভাগের 1 ভাগ অবস্থায় আছে। দ্যাট মিন্স কিন্তু জিপির লেভেলে পৌঁছাইতে হলে একে কিন্তু আরো 4 গুণ তার নেট প্রফিট মার্জিন বাড়াইতে হবে। সো এই জায়গাটায় অবশ্যই ইমপ্রুভ করতে হবে এই কোম্পানিটাকে। এবার আমরা যদি এই কোম্পানিটার কিছু রেশিও ডেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও 0.5x। দ্যাট মিনস এই কোম্পানিটা যে পরিমাণ অ্যাসেট রয়েছে তার কি পরিমাণ সে টার্নওভার জেনারেট করে। সো 0.5x মানে সে আসলে তার অ্যাসেটের হাফ টার্নওভার জেনারেট করে। এটা আমি খুব একটা খারাপ বলবো না, কারণ টেলিকম কোম্পানিগুলোকে বেশ অ্যাসেট রাখতে হয়, যেহেতু তাদের আসলে সারা দেশে সার্ভিস প্রোভাইড করতে হয়। সো তাদের কিন্তু আসলে টাওয়ার বা আরও বিভিন্ন কারণে অনেক অ্যাসেট থাকে। সো এটা বেশ ভালো একটা নাম্বার মনে হচ্ছে। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও, এটা মিন করে আসলে তার যে পরিমাণ ইনভেন্টরি রয়েছে সেইটার কি পরিমাণ সে টার্নওভার জেনারেট করতে পারতেছে। তো সে তার ইনভেন্টরির 221 গুণ বা তার চাইতে বেশি টার্নওভার জেনারেট করতেছে, এটা অবশ্যই বেশ ভালো একটা নাম্বার। পোস্ট টার্নওভার রেশিও মিন করে আসলে তার যে রিসিভেবলস রয়েছে তার কি পরিমাণ বা কত গুণ সে আসলে টার্নওভার জেনারেট করতে পারে। তো এখানে বোঝাচ্ছে যে সে যে পরিমাণ টাকা তার এজেন্টদের কাছ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে পায়, তার 11 গুণ সে টার্নওভার আকারে জেনারেট করতেছে। তো এটাও বেশ ভালোই মনে হচ্ছে। আর ডেট রেশিও যদি দেখি 0.06x, এবং ডেট টু ইকুইটি রেশিও 0.2x। তো এই জায়গাটায় এই কোম্পানিটার আসলে যে পরিমাণ ডেট বা লোন রয়েছে, সেটার তুলনায় কিন্তু তার লিজ নেওয়া আছে আরো বেশি, এবং ওই লিজেই কিন্তু তার বেশি ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে ডেট রেশিও বা ডেট টু ইকুইটি রেশিও এই কোম্পানিটার জন্য খুব একটা ইম্পর্টেন্স আছে বলে আমি মনে করব না, কারণ তার যেহেতু লিজ থাকার কারণে আরো অন্যান্য কারণে তার ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তো এইটা অবশ্যই ইম্পর্টেন্স আসছে, বাট নর্মালি যদি তার লিজ না থাকতো, সেই ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্স থাকতো, অত বেশি ইম্পর্টেন্স এই কোম্পানিটার ক্ষেত্রে এটা থাকলো না। আর আমরা যদি এর ডেট কভারেজ রেশিওটা দেখি, যেটা 3.19, দ্যাট মিন্স এই কোম্পানিটার প্রতি 3 টাকা 19 পয়সা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা ইন্টারেস্ট পে করে দিতে হচ্ছে। সো এটা কিন্তু বেশ বাজে একটা ব্যাপার। এটা আসলে মিন করে যে এই কোম্পানিটার হিউজ পরিমাণে ইন্টারেস্ট পে করতে হয়, এবং তার 3 টাকা 19 পয়সার এগেনস্টে 1 টাকা যদি পে করে দিতে হয়, তার মানে কিন্তু তার 2 টাকা 19 পয়সা আর থাকলো, এবং সেই 2 টাকা 19 পয়সার থেকে ট্যাক্স বা আরও আনুষঙ্গিক খরচ তাকে পে করতে হয়। তো এটা কিন্তু বেশ কনসার্নিং একটা ব্যাপার।
যে এই কোম্পানিটা যেই পরিমাণে ইন্টারেস্ট পে করতে হয় এই জায়গাটায় যদি তারা ইমপ্রুভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের নেট প্রফিটও ইমপ্রুভ করতে পারবে। কারণ আমরা যেহেতু দেখেছি যে তার অপারেটিং প্রফিট মার্জিন 20%, বাট নেট প্রফিট মার্জিন 5.30%। সো এই জায়গাটায় অবশ্যই ইমপ্রুভ করতে হবে যদি সে তার নেট প্রফিটের মার্জিনটাকে বাড়াইতে চায়। আর আমরা যদি তার ক্যাপেক্স টু রেভিনিউ দেখি যে রেভিনিউর কি পরিমাণ টাকা সে ক্যাপেক্সে খরচ করতেছে যেটা 0.29x, এবং ক্যাপেক্স টু নেট প্রফিট রেশিও যদি দেখি যেটা 5.46x। আমরা যদি এই পর্যায়ে এই কোম্পানিটার আরওএ এবং আরওই দেখি, সো এই কোম্পানিটার আরওএ বা রিটার্ন অন অ্যাসেট রয়েছে 2.52% এবং আরওই রয়েছে 8.19%। আর এই কোম্পানিটা যদি আরওসি দেখি সেক্ষেত্রে আরওসি রয়েছে 32.80% এবং আরওআইসি রয়েছে 6.85%। তো এই ডেটার কথাটা যদি আমি একটু বলি, এই ডেটার ক্ষেত্রে আমি বলবো যে এই ডেটাটা মোটেও স্যাটিসফ্যাক্টরি একটা নাম্বার না। কারণ যেখানে আসলে আমাদের ট্রেজারি বন্ডের ইল্ড চলতেছে 12% প্লাস, সেখানে আসলে এই কোম্পানিটাতে আমি ইনভেস্ট করলে সে আমার যেই ক্যাপিটালটা আছে বা আমি যেই ক্যাপিটালটা ইনভেস্ট করতেছি সেটাকে সে 6.85% করে রিটার্ন জেনারেট করতেছে। তো কেন আসলে আমি এই কোম্পানিতে ইনভেস্ট করব যেখানে আসলে ইকুইটিতে ইনভেস্ট করাটা মোর রিস্কি এবং ট্রেজারি বন্ডে ইনভেস্ট করাটা কিন্তু মোর সেফ। তো আমার ধারণা এই কারণেই এই কোম্পানিটার আমরা শুরুতেই যেটা দেখেছি যে কোনো ফরেন হোল্ডিংস নাই। তো এটাই হয়তোবা রিজন যে কারণে কিন্তু এই কোম্পানিটার কোনো ফরেন হোল্ডিংস নাই। কারণ ফরেনাররা কিন্তু এই জিনিসটা দেখে যে আমার আরওআইসি কত বা আরওই কত, হোয়ারেস আমার আসলে এই যে যেই দেশে আমি ইনভেস্ট করতেছি সেইখানে তাদের গভর্নমেন্ট বন্ডের ইল্ড কত। তো গভর্নমেন্ট বন্ডের ইল্ডের চাইতে বেশি না হইলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করবে না, এটাই মোটামুটি স্বাভাবিক। আর এই ক্ষেত্রে যদি বলে রাখি এই ক্ষেত্রে কিন্তু জিপির নাম্বারটা আমার যতটুকু মনে আসে যে জিপির নাম্বারটা কিন্তু আরো বেটার ছিল। এবং আপনারা চাইলে এখানে যেই তাদের জিপির সাথে এই কোম্পানিটার যে কম্প্যারিজন সেটা কিন্তু অলরেডি আমরা আই বাটনে দিয়ে দিয়েছি, সো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এই কোম্পানিটা যদি অ্যাসেট টার্নওভার রেশিও বলি, অ্যাসেট টার্নওভার রেশিও দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও 0.4x এর নিচে ছিল এবং যেটা এখন 5 এর কাছাকাছি গিয়েছে, 4742। এই জায়গাটায় এই কোম্পানিটা ইমপ্রুভ করতেছে তার রিটার্ন জেনারেট করার ক্ষেত্রে বা তার টার্ন ওভার জেনারেট করার ক্ষেত্রে, এটা বেশ ভালো একটা ব্যাপার বলবো আমি। আর তার আরওই যদি দেখি, আরওই এখন 8.19%, বাট সে যখন মার্কেটে আসে তখন কিন্তু 3%-এরও নিচে ছিল। তো এই জায়গাটা ইমপ্রুভ করতেছে, বাট স্টিল এই যে 3%-এর নিচে আরওই এরকম কোম্পানিতে কিন্তু আসলে এই কারণেই আসলে ফরেন হোল্ডিংস নাই, কারণ তারা কিন্তু আসলে এখানে আইপিও তো অ্যাপ্লাই করবে না। আর তারপর যেহেতু ফ্লোর বা বিভিন্ন কারণে মার্কেট থেকে ফরেন ইনভেস্টররা চলে গিয়েছে, তো এখনও যেহেতু আসলে 8.19%, এখন ফরেন ইনভেস্টররা আসলেও সেক্ষেত্রে হয়তো তারা এই কোম্পানিটাকে অনেক বেশি লুক্রেটিভ এরকমটা কিন্তু তারা ফিল করবে না বা করতেছে না। যাই হোক, আমরা এই পর্যায়ে এই কোম্পানিটার ক্যাশ ফ্লো ডেটাটা একটু দেখব। তো এই কোম্পানিটার ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে 2 টাকা 47 পয়সা, এবং যেটা কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল যদি বলি সেক্ষেত্রে 10.7x। দ্যাট মিনস তার যেই ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে সেই ফ্রি ক্যাশ ফ্লোর 10.7x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। 2 টাকা 47 পয়সা 10 গুণ, বা 10.7 গুণ, যেটা 26 টাকা 40 পয়সা তার মার্কেট কারেন্ট প্রাইস। আর তার যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, তো এই কোম্পানিটার যেই পরিমাণ নেট প্রফিট ছিল তার 110% বা যে পরিমাণ নেট প্রফিট হয়েছে তার চাইতে বেশি পরিমাণ সে ডিভিডেন্ড পে করে দিয়েছে, এটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং তার ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিওটা যদি বলি যেটা 34.41%, সো তার কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো বেশ ভালো আছে বোঝা যাচ্ছে। বাট এই কোম্পানিটার ডিভিডেন্ড পে আউট রেশিও এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছরেই 100% প্লাস। তো এই কোম্পানিটা যেহেতু তার নেট প্রফিটে স্ট্রাগল করতেছে বা তার যেহেতু হিউজ পরিমাণ ইন্টারেস্ট পে করতে হয়, সেক্ষেত্রে আমি আসলে পার্সোনালি বলবো যে এই জায়গাটায় এত বেশি ডিভিডেন্ড পে করার হয়তো দরকার ছিল না। তারা কিন্তু আর একটু কম ডিভিডেন্ড পে করে তার যে ইন্টারেস্ট বা লিজিং যে অ্যাসেটগুলো আছে সেইগুলোর কিন্তু ডেটটা তারা শোধ করে দিলে সেইটা বরং ইনভেস্টরদের জন্য লং টাইমে ভ্যালু জেনারেট করতো, ডিরেক্টলি আসলে ইনভেস্টরদেরকে ডিভিডেন্ড পে না করে দিয়ে। যাই হোক, সো আমরা যদি তাদের ডিভিডেন্ড পেইডের ডেটা দেখি, তো তারা কিন্তু লাস্ট ইয়ারে বেশ ভালো পরিমাণ ডিভিডেন্ড পে করেছিল লাস্ট 2 ইয়ার্স, এবং ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে 100% প্লাস। তো এইখানে তার যে ডিভিডেন্ড পে আউট রেশিও এই জায়গাটায় আমার জাস্ট একটা পার্সোনাল অপিনিয়ন আছে, সেটা হলো যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তারা আসলে এত পরিমাণ ডিভিডেন্ড পে করেছে জাস্ট এ ক্যাটাগরিতে আসার জন্য। কারণ লাস্ট ইয়ারে আপনারা খেয়াল করলে দেখবেন যে তারা লাস্ট ইয়ারে 10% ডিভিডেন্ড পে করে এ ক্যাটাগরিতে এসেছে। তো আমার ধারণা জাস্ট এ ক্যাটাগরিতে আসার জন্যই তারা এত বেশি পরিমাণ ডিভিডেন্ড পে করে গিয়েছে বা করেছে, যেটা হয়তো সামনে জাস্ট 10%-এ আমরা কিছুদিন কনসিস্টেন্ট দেখতে পারবো, এবং আশা করব যে 10%-এ তারা রেখেই তাদের যে সারপ্লাস মানিটা থাকবে সেটা দিয়ে তারা তাদের ডেটগুলা পে অফ করবে।
যেটা কিন্তু লং টার্মে তার যে ইনভেস্টর আছে তাদের জন্যই আসলে ভালো হবে। যাই হোক, আমরা এই কোম্পানিটা যদি ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি, সো এই কোম্পানিটা কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মোটামুটি ভালো আছে কম্পেয়ার টু দ্য ডিভিডেন্ড পেইড। সো সে যে পরিমাণ ডিভিডেন্ড পে করে সেই তুলনায় কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর জেনারেশনটা বেশ ভালোই আছে বলা যাচ্ছে। তো তার যেই প্রতি বছরই সে যে পরিমাণ ডিভিডেন্ড পে করেছে সেটাকে কিন্তু সবসময় তার ফ্রি ক্যাশ ফ্লো কভার করেছে। তো এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। যাই হোক, এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার কিছু ভ্যালুয়েশন করব। আমরা প্রথমেই ভ্যালুয়েশন করব ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। তো আমরা যদি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করি, এখানে সেপ্টেম্বর 2024 পর্যন্ত তার ডেটা নেওয়া আছে এবং লাস্ট 10 ইয়ার্সের ডেটা নিয়েছে, যদিও 10 ইয়ার্সের ডেটা আসলে নাই তার জন্য। তো এখানে ডিসেম্বর 2017 থেকে ডেটা আছে। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার ডিভিডেন্ড গ্রোথ রেট অ্যাভারেজ ছিল। আর সে কিন্তু লাস্ট জাস্ট 2020 সাল থেকে 21 সাল থেকে কিন্তু ডিভিডেন্ড পে করা শুরু করেছে কোম্পানিটা। সো 4 বছর যেহেতু ডিভিডেন্ড পে করেছে, এখানে আমরা 3 বছরের একটা অ্যাভারেজ পাচ্ছি। তো 3 বছরের অ্যাভারেজ ছিল 167%, এবং এখানে আমরা ডিসকাউন্ট রেট ধরেছি 12.78%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আর এই কোম্পানিটার জন্য শেয়ার রয়েছে বা শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 523 বা অলমোস্ট 524 কোটি। তো এইখানে আমরা অ্যাভারেজ গ্রোথ রেট দেখতে পাচ্ছি 167%। বাট যেটা আমি বলেছি আমার পার্সোনাল অপিনিয়ন, যে আমি মনে করি যে এই কোম্পানিটা এই পরিমাণ বা এত বেশি ডিভিডেন্ড পে করেছে জাস্ট এ ক্যাটাগরিতে আসার জন্য। তো সে যেহেতু এখন এ ক্যাটাগরিতে চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমার ধারণা যে সামনের বছর সে হয়তো ডিভিডেন্ড পে আউট রেশিওটাকে বাড়াবে এরকম না, বরং হয়তো নেক্সট 2-3 ইয়ার্স আমরা 10% দেখলেও দেখতে পারি, বা দেখলেও আমি পার্সোনালি খুব বেশি অবাক হব না। সো নেক্সট 2 বা 3 ইয়ার্স যদি সে 10%ই রাখে, দ্যাট মিনস ৳১ করেই যদি সে পে করে শেয়ার প্রতি, তাহলে কিন্তু তার ডিভিডেন্ড গ্রোথ রেট যেই বছরগুলাতে ৳১ করে পে করবে সেই সময়গুলাতে কিন্তু গ্রোথ রেট 0 থাকবে। সো অন এভারেজ নেক্সট 10 ইয়ার্স আমি ধরে নিচ্ছি যে তার ডিভিডেন্ড গ্রোথ রেট থাকবে 8.5%। কারণ এই কোম্পানিটার কিন্তু আসলে হিউজ লোন বা আসলে তার লিজের কিছু অ্যাসেট রয়েছে যেগুলাকে পে অফ করতে হবে, এবং তার যদি উদ্দেশ্য হয়ে থাকে এ ক্যাটাগরিতে আসার, সে যেহেতু এ ক্যাটাগরিতে চলে এসেছে, সো নেক্সট 2-3 ইয়ার্স হয়তো আর এইদিকে মন না দিয়ে এইদিকে জাস্ট 10%টাকে ধরে রেখে সে হয়তো তার লোন বা যে লিজ অ্যাসেটগুলো আছে সেগুলো হয়তো পে অফ করবে। সো আমি ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স অন এভারেজ 8.5% করে তার ডিভিডেন্টের গ্রোথ রেট থাকবে। তো সেই হিসাবে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা 18% ওভার ভ্যালুড, যার ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳21.59, এবং সে কিন্তু 18% ওভার ভ্যালু। যাই হোক, এরপর যে আমরা এই কোম্পানিটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে ভ্যালুয়েশন করব, বা ডিসিএফ মডেল। তো ডিসিএফ মডেলে দেখতে পাচ্ছি এই কোম্পানিটার কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো বেড়েছে, এবং এই বছর অ্যানুয়ালাইজড একটা ডেটা নেওয়া হয়েছে এবং এই বছরও মনে হচ্ছে যে বাড়বে। আর এখানে যদি আমরা একটা প্যাটার্ন দেখি, তো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে 1 বছর পর পর এই কোম্পানিটার 2%-এর মতো করে চলে আসে, দেন আবার একটা ভালো গ্রোথ থাকে। তো যেটা আমরা তার ফাইন্যান্সিয়াল ডেটা দেখে দেখেছি যে এই বছরগুলোতে, যে বছরগুলোতে তার গ্রোথ রেট একটু কম থাকে, এই বছরগুলোতে সে নর্মালি ইনভেস্ট করে। নর্মালি বলতে আসলে জিপি বা তার কম্পিটিটররা যে পরিমাণ ইনভেস্ট করে সেই পরিমাণ ইনভেস্ট করে, বাকি বছরগুলোতে সে একটু কম করে তার কিন্তু এখানে গ্রোথ রেটটা ভালো রাখে বা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশনটা ভালো রাখে। তো এটা তো আসলে লং টার্মে সে যদি করে, সে কিন্তু ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা মনে করতেছি যে এই যে গ্রোথ রেটটা এটা কিন্তু অলওয়েজ ধরে রাখা সম্ভব হবে না। সে একটা টাইমে গিয়ে কনসিস্টেন্ট আকারে তার এখানে ইনভেস্ট করতে হবে, এবং সে যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো কমে যাবে। আর টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে কিন্তু বেশ ভালো পরিমাণে ইনভেস্ট করতে হয়, তাদের কিন্তু আসলে ইন্টারনেট বা তাদের যে কল রেট যেগুলো আছে এগুলো কিন্তু বাল্ক অ্যামাউন্টে কিনে নিতে হয়, এবং যে যত ভালো তরঙ্গ কিনতে পারে বা যে যত দাম দিয়ে ভালো কোয়ালিটির তরঙ্গ কিনতে পারে তার সার্ভিসটাও কিন্তু ভালো থাকে। তো এখানে কিন্তু ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই, তাকে কিন্তু ইনভেস্ট করতেই হবে। যাই হোক, সো আমরা তারপরেও দেখতে পাচ্ছি যে এখানে এই কোম্পানিটার যে ফ্রি ক্যাশ ফ্লো এখানে গ্রোথ রেট দেখতে পাচ্ছি 25% অ্যাভারেজ। আর তার যে এখানে গ্রোথ রেট আমরা ধরেছি, জিডিপি গ্রোথ রেট ধরেছি 3% অ্যাভারেজ, এবং ডিসকাউন্ট রেট ধরেছি আমরা 12.78%, যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। সো যেহেতু এখানে আসলে তার অ্যাভারেজ গ্রোথ রেট 25%, এবং আমরা ধরে নিচ্ছি যে সামনের দিনগুলোতে সেই কাজ করতে পারবে না। সো এই দুইটাকে যদি আমরা দেখি, এখানে কিন্তু অ্যাভারেজ আসলে 3%-এর আশেপাশে, বাট এইখানে যেহেতু আবার একটা ভালো নাম্বার থাকতেছে, সো সব মিলিয়ে আমরা এইখানে 3% নিব না, আমরা একটু বাড়িয়ে যেটাকে 5% করে দিলাম, যে নেক্সট 10 ইয়ার্স তার 5 ইয়ার্স করে গ্রোথ রেট থাকবে, সরি 5% করে গ্রোথ রেট থাকবে।
সো আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে কিন্তু ডিসিএফ মডেলে এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 35 টাকা 41 পয়সা, এবং যেটাতে দেখা যাচ্ছে তার মার্জিন অফ সেফটি 34%। সো সে কিন্তু 34% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো এ পর্যায়ে আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাভারেজ ইকুইটি গ্রোথ রেট 2% এবং তার নেট প্রফিট গ্রোথ রেট 433%। আর এইখানে আমরা জিডিপি গ্রোথ রেট ধরেছি 3% আর ডিসকাউন্ট রেট 12.78%, আগের বারের মতোই। সো আমরা নেট প্রফিট গ্রোথ রেটটা ধরবো নেক্সট 10 ইয়ার্স অন অ্যাভারেজ। এইখানে যেহেতু আসলে 433%, সো আমরা একটু অপটিমিস্টিকই থাকি, সেক্ষেত্রে আমরা 20%ই ধরে নিচ্ছি। আর আমরা যদি তার ইকুইটি গ্রোথ রেট যেহেতু 2% আছে অলরেডি, তো আমরা আসলে ইকুইটি গ্রোথ রেট আমরা দেখেছি যে এই কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের জন্য ইকুইটি বাড়াইতে পারেনি, বরং কিন্তু এই টাইমগুলোতে এসে আমরা দেখতে পাচ্ছি যে যেটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা আসলে 2%ই ধরবো। 2% যদি ধরি, সো এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 26 টাকা 13 পয়সা, যেটা কিন্তু 1% ওভার ভ্যালু। এরপর যে আমরা যেই 3টা মডেলে তার ভ্যালুয়েশন করেছি, সেই 3টা মডেলের একটা সামারি দেখে নেব। তো আমরা ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশন পেয়েছি 35 টাকা 41 পয়সা, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ভ্যালুয়েশন পেয়েছি 21 টাকা 59 পয়সা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 26 টাকা 13 পয়সা। তো সেই হিসাবে তার অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু আমরা পাচ্ছি 27 টাকা 71 পয়সা, এবং যেটা আমাদের হিসাবে 4.95 বা অলমোস্ট 5% সে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো তার ইন্ট্রিনসিক ভ্যালু আমাদের হিসাবে আসতেছে 27 টাকা 71 পয়সা। যাই হোক, এই ছিল আমাদের রবির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ইকুইটি ভ্যালুয়েশন। সো আজকে এতটুকুই। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং নেক্সট কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।